আসসালামু আলাইকুম দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি দাবি করেছেন আগামী শুক্রবার ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসবে। এই দাবির আগে আজকে সারাদিন জল্পনা হচ্ছিল শান্তি আলোচনা হবে কিনা। অনেকটা সিনেমাটিক মুডের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা ট্রাম্পের সেই টুইটটি যদি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে পাচ্ছেন ট্রাম্পের সেই টুইট, যেখানে তিনি দাবি করেছেন আগামী শুক্রবার ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আলোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া আজকে সারাদিন যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে সেটিকে একটি নাটকের সাথে তুলনা করলে কম মনে হবে না। আমরা যদি আজকে সারাদিনের ঘটনাগুলো আপনাদেরকে এক নজরে বলি, সেটি দ্বারা এমন, ধরে নিন একটা দৃশ্য যেখানে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়, ইসলামাবাদ, একটি গভীর রাত, থমথমে পরিবেশ, দেয়ালের একটা বড় ডিজিটাল ঘড়িতে লাল অক্ষরে সময়টা কমে আসছে। 22 এপ্রিল ভোর 4টা। চারদিকে ছড়ানো ফাইল, কফি মগ। ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তথ্যমন্ত্রী চরম হতাশায় পায়চারি করছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী ক্লান্ত মুখে ফোনের রিসিভার নামিয়ে বললেন, তেহরান থেকে কোনো সাড়া নেই। তাসনিম নিউজ এজেন্সি মাত্র ব্রেকিং নিউজ দিল, ওরা আসছে না, অর্থাৎ ইরান আসছে না। আসিম মুনির রাগে টেবিলে ঘুষি মেরে বললেন, আমরা ওদের জন্য ট্রাম্পকে বলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালাম, আর ওরা আমাদেরকে সম্মান রাখলো না। এই একগুয়েমির ফল ভালো হবে না। তথ্যমন্ত্রী স্ক্রিনের দিকে তাকিয়ে বললেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ফ্লাইট বাতিল। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, নৌ অবরোধ না তুললে ইরান কোনো কথা বলবে না। এদিকে ট্রাম্পও অবরোধ তুলতে নারাজ। আসিম মুনির জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলে উঠলেন, তার মানে ভোর 4:50 যুদ্ধবিরতি শেষ। দর্শক, এবার চিন্তা করুন দ্বিতীয় দৃশ্যের। স্থানটা হচ্ছে পেন্টাগন, যুদ্ধকক্ষ বা ওয়ার রুম, ওয়াশিংটন ডিসি, দিনের বেলা। বড় বড় স্ক্রিনে স্যাটেলাইট ইমেজ। একটা স্ক্রিনে দেখা যাচ্ছে ইউএসএস জর্জ ডব্লিউ বুশ বিমানবাহী রণতরী কেনিয়া উপকূল পার হচ্ছে। অন্য স্ক্রিনে লাল সতর্কবার্তা। একজন মার্কিন জেনারেল হাতে একটা রিপোর্ট নিয়ে চিন্তিত মুখে কক্ষে প্রবেশ করলেন। বললেন, স্যার, সিএনএন এবং সিএসআইএস এর রিপোর্ট লিক হয়েছে। আমাদের মিসাইল স্টকপাইল তলানিতে। 45% প্রিসিশন স্ট্রাইক মিসাইল, 50% থার্ড আর প্যাট্রিয়ট শেষ। টমাহক মিসাইলগুলো ফুরিয়ে আসছে। প্রতিরক্ষা উপদেষ্টার চোখ কুঁচকে গেল। যদি এই মুহূর্তে চীন তাইওয়ানে আক্রমণ করে কিংবা নতুন কোনো যুদ্ধের ফ্রন্ট খুলে ফেলে, মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি অরক্ষিত। এই মিসাইলগুলো আবার বানাতে 3 থেকে 5 বছর সময় লাগবে। মার্কিন জেনারেল বললেন, আমাদের বিমানবাহী রণতরী পৌঁছাতে আরও 3 থেকে 5 দিন লাগবে, তার আগে ইরানকে থামিয়ে রাখতে হবে। কিন্তু তেহরান ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির প্রস্তাবকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষা উপদেষ্টা পাশের ছোট স্ক্রিনে চোখ রেখে বললেন, আমাদের আরব মিত্রদের অবস্থাও খুব একটা ভালো না। এবার চিন্তা করুন তৃতীয় দৃশ্যের। জায়গাটা হচ্ছে লেবানন ইসরায়েল সীমান্ত। রাত। অন্ধকার ছিঁড়ে একের পর এক রকেট উড়ে যাচ্ছে। আল জাজিরার রিপোর্টার ব্রেকিং নিউজ দিচ্ছেন, হিজবুল্লাহ ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েল একে যুদ্ধবিরতির লঙ্ঘন বলছে, যদিও আজ বিকেলেই লেবাননে ইসরায়েলি হামলার বিষয়ে ইসরায়েল সম্পূর্ণ নীরব। এবার আরেকটা দৃশ্য চিন্তা করুন। ওমান উপসাগর, দিনের বেলা। সমুদ্রে প্রচণ্ড ঢেউ। 15 নটিক্যাল মাইল দূরে একটা বিশাল কন্টেইনার জাহাজের নেভিগেশন ব্রিজ ঝাঁঝরা হয়ে যাচ্ছে বুলেটের আঘাতে। আইআরজিসির দুটো স্পিডবোট জাহাজটিকে ঘিরে চক্কর কাটছে। আইআরজিসির কমান্ডার ওয়্যারলেসে চিৎকার করে বলছেন, ইসরায়েলিগামী জাহাজ এমএসসি ফ্রান্সেস্কা আমাদের নাগালে, পানামার পতাকাবাহী হলেও এর গন্তব্য দাম্মাম থেকে ইসরায়েল। জাহাজ সিজ করে ওদের নৌ অবরোধ আমরা গায়ের জোরে ভাঙব। এবং ঠিকই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে দিল। এবার আরেকটি দৃশ্য বা 4 নম্বর দৃশ্য কল্পনা করুন।
আইআরজিসির হেডকোয়ার্টার তেহরান, ভোরবেলা, ভোরের আলো ফুটছে। আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার সৈয়দ মাজিদ মুসাভি একটি বড় ম্যাপের সামনে দাঁড়িয়ে আছেন। ম্যাপে মার্কিন এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলো লাল কালি দিয়ে মার্ক করা। মুসাভি বললেন, তার সামনে বসে থাকা অফিসারদেরকে উদ্দেশ্য করে, পরাজিত পক্ষ কখনো শর্ত দিতে পারে না। অবরোধ বহাল রেখে যুদ্ধবিরতির নাটক করা মানে বোমাবর্ষণেরই সমতুল্য। ইরানের পার্লামেন্টের স্পিকার এবং তার উপদেষ্টা বললেন, এটা ওদের সময়ক্ষেপণ কমান্ডার। রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ আসার জন্য ওরা সময় কিনতে চাইছে। কমান্ডার মুসাভি বললেন, আমাদের টার্গেট লক করা আছে। যুদ্ধবিরতির পর শত্রু যদি একটা ভুল পদক্ষেপ নেয়, জনগণ যেখানে চাইবে আইআরজিসি ঠিক সেখানেই আঘাত আনবে। দর্শক, কি মনে হয় এতক্ষণ যা বললাম এগুলো কোনো সিনেমা না, এটা গত 24 ঘন্টায় যা ঘটেছে তার একটা ছোট্ট ট্রেইলার। চলুন দেখে আসি বাস্তবে সংবাদগুলো কেমন ছিল। ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধবিরতির মেয়াদ 22 এপ্রিল ভোর 4:50 শেষ হয়ে যাবে। এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে আলোচনায় অংশ নেবে কিনা এ বিষয়ে ইরানের সিদ্ধান্ত পাওয়া যায়নি। মন্ত্রী আরও জানান, পাকিস্তান ইরানকে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে রাজি করানোর জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে এবং সেই চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। আমরা তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত সেই পোস্টটি আপনাদের জন্য শেয়ার করছি। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনায় অংশগ্রহণ করবে কিনা ইরান সেই বিষয়ে এখনও ইরান কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়নি। এছাড়া আল জাজিরা আরও জানিয়েছে, হিজবুল্লাহ কিছুক্ষণ আগে ইসরায়েলের বিরুদ্ধে রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তবে ইসরায়েল আজ বিকেলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে যে হামলা চালিয়েছে সেই বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ইরান মধ্যস্থতাকারীদের জানিয়েছে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হলে তবেই তারা ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠাবে। এদিকে নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, ইরান যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়ার শর্ত দেওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান সাড়া দিলে সফরটি হতে পারে। এদিকে ইরানের ওপর মার্কিন অবরোধ ও ইরানি জাহাজের ওপর হামলাকে আন্তর্জাতিক আইন এবং যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী। আমরা পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সেই পোস্টটি আপনাদের জন্য শেয়ার করছি। এছাড়া ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত ক্ষমতা একদমই কমে গিয়েছে বলে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টটি আপনাদের সাথে আমরা শেয়ার করছি। যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুদের বড় অংশ ব্যবহার করেছে, ফলে সাময়িক প্রস্তুতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সহ বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী প্রায় 45% প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করা হয়ে গিয়েছে। প্রায় 50% থার্ড প্রতিরক্ষা মিসাইল শেষ হয়েছে। 50% প্যাট্রিয়ট প্রতিরক্ষা মিসাইল ব্যবহৃত হয়েছে। এছাড়া টমাহক মিসাইল সহ অন্যান্য দূরপাল্লার অস্ত্র 20 থেকে 30% কমে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে করে স্বল্প মেয়াদে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে যদি চীনের মতো বড় শক্তির সঙ্গে নতুন সংঘাত তৈরি হয়। তবে বর্তমান মজুদ বড় আকারে যুদ্ধের জন্য যথেষ্ট নয় এবং এগুলো পুনরায় পূরণ করতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে, কারণ উৎপাদন ব্যবস্থা অত্যন্ত ধীরগতির, সংবাদটি জানিয়েছে সিএনএন। চলে যাচ্ছি পরের সংবাদে। একটি মার্কিন সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে ছাড় দিতে ইরান রাজি না হওয়ায় ট্রাম্প জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল করার বিষয়ে আলোচনা করেছেন। একটি মার্কিন সূত্রের বরাতে জানিয়েছে এটি ওয়াল স্ট্রিট জার্নাল।
এবং পাকিস্তানে বুধবারের নির্ধারিত শান্তি আলোচনায় ইরান অংশ নেবে না বলে জানিয়েছে দেশটির তাসনিম নিউজ এজেন্সি। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, তেহরান ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সাথে ইসলামাবাদ বৈঠকে অংশ নেবে না ইরান, এবং এই সিদ্ধান্তে এখনও কোনো পরিবর্তন আসেনি। এবং ওয়াল স্ট্রিট জার্নাল সর্বশেষ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফরের পরিকল্পনা স্থগিত করেছেন। ট্রাম্প একটি পোস্ট করেছেন, তিনি জানিয়েছেন যুদ্ধবিরতির সময় তিনি বাড়িয়েছেন, তবে নৌ অবরোধ বহাল থাকবে। আমরা আপনাদের জন্য ট্রাম্পের এই পোস্টটি শেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ট্রাম্প জানিয়েছেন নৌ অবরোধ বহাল থাকলেও তিনি যুদ্ধবিরতির সময় বাড়িয়েছেন। তিনি পোস্টে বলেছেন, ইরান সরকারের ভেতরে গুরুতর বিভাজন তৈরি হওয়ার কারণে যা অপ্রত্যাশিত নয়, এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে আমাদের ইরানের ওপর হামলা সাময়িকভাবে স্থগিত রাখতে বলা হয়েছে, যতক্ষণ না তাদের নেতারা ও প্রতিনিধিরা একটি সমন্বিত প্রস্তাব নিয়ে চলে আসেন। সেই অনুযায়ী আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখতে এবং অন্যান্য সব দিক থেকে প্রস্তুত ও সক্ষম অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছি। একই সঙ্গে তাদের প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা শেষ হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির সময় বাড়ানো হবে, ফলাফল যাই হোক না কেন। এছাড়া ইরানের রাষ্ট্রীয় মিডিয়া IRIB জানিয়েছে, ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাবকে তারা প্রত্যাখ্যান করেছে। ইরান এটিকে ট্রাম্পের একতরফা ঘোষণা হিসেবে বিবেচনা করছে। এদিকে ইউক্রেনের বড় হামলায় রাশিয়ার তেল উৎপাদনে বড় ধরনের পতন ঘটেছে। রাশিয়া এপ্রিল মাসে 4 লাখ ব্যারেল তেল উৎপাদন কমিয়েছে, যা গত 6 বছরের মধ্যে সবচেয়ে বড় মাসিক পতন বলে ধারণা করা হচ্ছে। হামলাগুলো রাশিয়ার যে সকল স্থাপনা লক্ষ্য করে হয়েছে সেগুলো হচ্ছে তেল সাধনাগার, বাল্টিক এবং কৃষ্ণ সাগর অঞ্চলের বন্দর, পাইপলাইন অবকাঠামো, বিশেষ করে ইউরোপমুখী দ্রুজবাহ পাইপলাইন এখনও বন্ধ রয়েছে, যা উৎপাদন এবং রপ্তানিতে প্রভাব ফেলেছে। চলে যাচ্ছি পরের সংবাদে। ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা একটি পোস্ট করেছেন, তিনি জানিয়েছেন ট্রাম্পের যুদ্ধবিরতি সম্প্রসারণের ঘোষণা অর্থহীন। তিনি বলেন, পরাজিত পক্ষ শর্ত নির্ধারণ করতে পারে না এবং অবরোধ অব্যাহত রাখা বোমা হামলা সমতুল্য, এর জবাব সামরিকভাবে দিতে হবে। তার দাবি এটি সময়ক্ষেপণের কৌশল এবং সম্ভাব্য আকস্মিক হামলার প্রস্তুতির অংশ হতে পারে। তিনি আরও বলেন, এখন ইরানের জন্য উদ্যোগ নেয়ার সময় এসেছে। এছাড়া হোয়াইট হাউস জানিয়েছে তাদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরান যুদ্ধ জয়লাভ করেছে এবং ইরান পরাজিত হয়েছে। ব্লুমবার্গকে হোয়াইট হাউস বলছে, ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরুতে আমরা যে সমস্ত লক্ষ্য নির্ধারণ করেছিলাম তা সবই অর্জিত হয়েছে এবং ইরান পরাজিত হয়েছে। এছাড়া মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রবন্ধ প্রকাশ করেছে, যার শিরোনাম হচ্ছে, ইরানিরা ট্রাম্পকে বোকা বানাচ্ছে। এটা দেখে খেপে গিয়ে ট্রাম্প বিশাল এক পোস্ট দিয়েছেন। তিনি তার পোস্টে বলেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল পথভ্রষ্ট হয়েছে। এছাড়া ট্রাম্পের দেয়া ইরানের যুদ্ধবিরতির মেয়াদ খুব অল্প সময়ের জন্য স্থায়ী হবে বলে জানিয়েছে ফক্স নিউজ। একটি চুক্তিতে দ্রুত পৌঁছাতে না পারলে এই মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানানো হয়েছে। ফক্স নিউজের মতে মূলত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেটি CNN প্রকাশিত হয়েছে। তারা তাদের প্রতিবেদনে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি কেন বাড়িয়েছেন। পরবর্তী দফার আলোচনার আগে ট্রাম্পের টিম ইরানের কাছে চুক্তির শর্ত সম্বলিত একটি তালিকা পাঠালেও কয়েকদিন ধরে তেহরান পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানায় CNN। হোয়াইট হাউসের নিরাপত্তা বৈঠকের পরও ইরানের উত্তর না আসায় জেডি ভ্যান্সের পরিকল্পিত পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
যে ডিফেন্সের প্রস্থানের আগে অন্তত একটি প্রাথমিক উত্তর নিশ্চিত করতে মধ্যস্থতাকারী ফিল্ড মার্শাল আসিফ মনিরকে অনুরোধ করেছিল ওয়াশিংটন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মজুদ নিয়ে ইরানের নেতৃত্বের অভ্যন্তরের বিভাজন এবং সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির নির্দেশনার অভাব এই নীরবতার কারণ হতে পারে বলে অনুমান মার্কিন কর্মকর্তাদের। ইরান ইতিবাচক সংকেত দিলে যে কোনো সময় আলোচনার সম্ভাবনা থাকলেও কবে নাগাদ আলোচনা শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই। এই সংবাদটি জানিয়েছে সিএনএন। এছাড়া ইরানের বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করার আগে যুক্তরাষ্ট্র সম্ভবত আরব সাগরে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপের পৌঁছানোর অপেক্ষা করছে। পাবলিক ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী রণতরী স্ট্রাইক গ্রুপটি বর্তমানে তানজানিয়া বা কেনিয়ার উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং 3 থেকে 5 দিনের মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে পৌঁছাবে বলে জানিয়েছে মিডল ইস্ট স্পেকটেটর। বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোর্ডের পাশাপাশি এটি সেন্টকমের অধীন এলাকায় মোতায়েন করা তৃতীয় রণতরী গ্রুপ হবে, অর্থাৎ ইরানের আশেপাশে মোতায়েন করা এটি হবে তৃতীয় রণতরী গ্রুপ। এছাড়া আনাদুলু এজেন্সি জানিয়েছে নতুন করে কোনো হামলা চালানো হলে তাৎক্ষণিকভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। পাকিস্তানের অনুরোধে ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর এই মন্তব্য এলো। যুদ্ধবিরতি বাড়লেও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া যদি পরবর্তী সংবাদে আমরা চলে যাই, ইরানের বিমান বাহিনী এবং নৌবাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হলো। পেন্টাগনের গোয়েন্দা বিভিন্ন তথ্য জানাচ্ছে তেহরানের কাছে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং একমুখী অ্যাটাক ড্রোন মজুদ রয়েছে। এরই মধ্যে গতকাল তেহরানের ইনকিলাব স্কোয়ারে সমাবেশে এক ইরানি সরকারপন্থী সমাবেশে দেশটির তৈরি অত্যাধুনিক খুররামশাহ-4 ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। আমরা আপনাদের জন্য সেই ভিডিওটি শেয়ার করছি। দর্শক দেখছিলেন তেহরানের ইনকিলাব স্কোয়ার এক ইরানি সরকারপন্থী সমাবেশে দেশটির তৈরি অত্যাধুনিক খুররামশাহ-4 ক্ষেপণাস্ত্র প্রদর্শনী। এছাড়া চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ওমান থেকে 15 নটিক্যাল মাইল উত্তর পূর্বে একটি কন্টেইনারবাহী জাহাজের খুব কাছে এসে দুটি আইআরজিসি গানবোট থেকে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে ইউকেএমটিও। হামলায় জাহাজটির নেভিগেশন ব্রিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত বিপর্যয়ের ঘটেনি বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া ইরানের ওপরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলতে থাকলে প্রয়োজনে শক্তি ব্যবহার করে সে অবরোধ ভেঙে ফেলতে পারে ইরান। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে। এছাড়া ট্রাম্প আবারও ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করা হলে দেশটির সাথে কোনো চুক্তি সম্ভব নয় বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এখন হরমুজ প্রণালী উন্মুক্ত করতে চায় যাতে তারা দিনে $500 মিলিয়ন আয় করতে পারে বলে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রাখায় তারা কেবল মুখ রক্ষার জন্য প্রণালীটি বন্ধ রাখার কথা বলছে। আসলে তারা নাকি যে কোনো সময় প্রণালী খুলে দিতে প্রস্তুত। অবরোধ তুলে নিলে ইরানের বাকি নেতা এবং দেশটির অবশিষ্ট অংশ উড়িয়ে দেওয়ার আগে কোনো চুক্তি হবে না বলে হুমকি দেন ট্রাম্প। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ইরানের 8 নটিক্যাল মাইলের মধ্যে আরও একটি জাহাজকে আটকে দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এছাড়াও ইরানের প্রেস টিভি জানিয়েছে যুদ্ধবিরতির পর যদি কোনো ভুল পদক্ষেপ নেয় বা ইরানের ওপর শত্রু কোনো ধরনের আগ্রাসন চালায় তবে জনগণ যেখানে চাইবে আইআরজিসি সেখানে আঘাত আনবে।
মঙ্গলবার আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার সায়েদ মাজিদ মুসাভি এই হুঁশিয়ারি দেন। ইরানের বিরুদ্ধে যে কোনো সীমা লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র প্রেস টিভি। এছাড়া ইসরায়েলগামী কন্টেইনারবাহী জাহাজ আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেস্কা নামক জাহাজটি সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে ইসরায়েলের দিকে যাচ্ছিল বলে জানা যায়। এবং আজ সকাল থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালী পার হওয়ার সময় 3টি জাহাজ আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড। এমএসসি ফ্রান্সেস্কা সৌদি থেকে ইসরায়েলের দিকে রওনা হওয়া পানামার পতাকাবাহী কন্টেনারবাহী জাহাজ, ইপা মিন্ডোস লাইবেরিয়ার পতাকাধারী গ্রিপ কোম্পানির জাহাজ এবং ইউফ্রোরিয়া জাহাজটির মালিক আরব আমিরাতের একটি কোম্পানি দুবাইয়ের জেবেল আলী থেকে সৌদি আরবের জেদ্দার দিকে জাহাজটি যাচ্ছিল। এছাড়াও দক্ষিণ লেবাননের একটি গ্রামে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ইসরায়েলের জাতীয় সঙ্গীত গেয়ে উদযাপন করার এবং সেই ভিডিও ফুটেজ পাবলিশ করার একটি ফুটেজ আমাদের হাতে এসেছে, যেখানে ইসরায়েলের জাতীয় সঙ্গীত গেয়ে নিজেদের ভিডিও ধারণ করে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। এ সময় তারা ইসরায়েলের পতাকা উত্তোলন এবং সামরিক কায়দায় স্যালুট দেওয়ার মাধ্যমে উস্কানি ছড়ায় বলে জানিয়েছে প্রেস টিভি। আমরা আপনাদের জন্য লেবাননের ভেতর থেকে ইসরায়েলের সেই ভিডিও ফুটেজটি শেয়ার করছি। দর্শক দেখছিলেন ইসরায়েলের পতাকা উত্তোলন এবং সামরিক কায়দা স্যালুট দেওয়ার মাধ্যমে উস্কানি দেয়া, যেটি তারা লেবাননের ভূখণ্ড দখল করছিল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মিডল ইস্ট স্পেকটেটর জানিয়েছে পাকিস্তান গতকাল ইরানকে সতর্ক করে যে তেহরান যদি আলোচনায় বসতে রাজি না হয় তবে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে না। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত কোনো নতুন দফার আলোচনায় অংশ নেবে না বলে পাল্টা জবাব দেয় ইরান। ইরানের এই অনড় অবস্থানে পাকিস্তানি মধ্যস্থতাকারী রেগে অগ্নিশর্মা হয়ে যান বলে জানায় সৌদি আরব ভিত্তিক টিভি চ্যানেল আল আরাবিয়া। সূত্র মিডল ইস্ট স্পেকটেটর। এছাড়া একটি ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে যেখানে প্রেস টিভি এটি প্রকাশ করেছে এবং তারা দেখিয়েছে একটি ফিলিস্তিনি পরিবারের ঘরে আগুন ধরিয়ে দিয়ে ইসরায়েলি বাসিন্দারা যেটি করেছে, তারা আগুন ধরানোর পরে ঘরের বাসিন্দারা যাতে পালাতে না পারে সেজন্য ঘরটি ঘিরে রাখে। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এই নেক্কারজনক হামলায় 8 জন আহত হয়েছে, যার মধ্যে পরিবারটির মাত্র 1 বছর বয়সী এক শিশু রয়েছে বলে জানিয়েছে প্রেস টিভি। আমরা আপনাদের জন্য সেই ভিডিওটি শেয়ার করছি। দেখতে পাচ্ছেন দর্শক, ইসরায়েলি সেটেলাররা একটি ঘরে, ফিলিস্তিনের একটি পশ্চিম তীরে একটি ঘরে আগুন ধরিয়ে দেয় এবং চারদিক থেকে ঘিরে রাখে যাতে ঘরের বাসিন্দারা পালাতে না পারে, এবং সেক্ষেত্রে কিন্তু 8 জন আহত হয় এবং যাদের মধ্যে একজন রয়েছে 1 বছরের শিশু। কতটা নির্মম হতে পারে ইসরায়েলি এই বসতি স্থাপনকারীরা, তারা তাদের এই কর্মকাণ্ডই কিন্তু সেটি প্রকাশ করছে। সারা বিশ্বব্যাপী নিন্দা প্রকাশিত হলো, ইসরায়েলের কিন্তু সেই নিন্দা গায়ে লাগে না, কারণ লজ্জা গায়ে লাগানোর জন্য যে লজ্জা ন্যূনতম পরিমাণে থাকা দরকার সেটি ইসরায়েলের মধ্যে নেই। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। তেহরানকে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আলোচনায় ফেরার জন্য 3 থেকে 5 দিনের সংক্ষিপ্ত সময় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য নয় বলে সতর্ক করে মার্কিন প্রশাসন জানায় ইরানের বিভক্ত হওয়ার কারণেই তারা নির্দিষ্ট কোনো সাড়া দিতে পারছে না। পাকিস্তানের অনুরোধে এবং তেহরানকে তাদের অবস্থান সংহত করার সুযোগ দিতে এই কয়েকদিনের সময় বাড়ানো হয়েছে বলে দাবি করেছে এক্সিওস। ইরান যদি দ্রুত আলোচনায় না ফেরে তবে ওয়াশিংটন পরবর্তী সামরিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন কর্মকর্তারা। এছাড়া জাহাজ ট্র্যাকিং সংস্থা ভোর্টেক্স আর তথ্যের ভিত্তিতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে মার্কিন অবরোধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 34টি ইরান সম্পর্কিত তেলবাহী ট্যাঙ্কার এই অবরোধকে ফাঁকি দিয়ে চলাচল করতে সক্ষম হয়েছে। অর্থাৎ ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবরোধ উপেক্ষা করে তাদের কর্মকাণ্ড ঠিকই চালিয়ে যাচ্ছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, যদি আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে ইসলামাবাদে যাওয়া আমাদের জাতীয় স্বার্থের অনুকূলে, তাহলেই আমরা শুধুমাত্র ইসলামাবাদে যাব। অর্থাৎ ইরান কিন্তু এখনো পর্যন্ত ইসলামাবাদে যাওয়ার বিষয়টিকে নিজেদের স্বার্থের অনুকূলে বলে মনে করছে না। তারা যদি মনে করে যে ইসলামাবাদে যাওয়াটা তাদের স্বার্থের অনুকূলে, তাহলে তারা যাবে বলে ঘোষণা দিয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। ইসরায়েলি গোলাবর্ষণের ফলে দক্ষিণ লেবাননের তাইরি শহরে ২ জন লেবানিজ সাংবাদিক আটকে পড়েছেন। লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা। এছাড়া আগামী শুক্রবারের মধ্যে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার দ্বিতীয় দফা অনুষ্ঠিত হতে পারে বলে পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে এমনটা জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। এবং আরও একটি সংবাদ রয়েছে, হরমুজ প্রণালীর কাছে গ্রিসের সঙ্গে যুক্ত একটি পণ্যবাহী জাহাজে ইরান হামলা চালিয়েছে, সিএনএনকে জানিয়েছেন গ্রিক পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও দক্ষিণ লেবাননের দেল সিরিয়ানে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ চলছে। সেই ধ্বংসযজ্ঞের ফুটেজটি আমাদের কাছে রয়েছে, আমরা ইমেজটি আপনাদের জন্য শেয়ার করছি। দর্শক দেখতে পাচ্ছেন দক্ষিণ লেবাননের দেল সিরিয়ানে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলির ধ্বংসযজ্ঞের একটি চিত্র। এছাড়াও ট্রাম্প ইরানের ওপর হামলা পুনরায় শুরু করতে আগ্রহী নন, তবে এই বিকল্পটি বিবেচনায় রেখেছেন, মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এছাড়া চীনের জানিয়েছে চীন বর্তমানে একসাথে 50টি পারমাণবিক চুল্লি তৈরি করার সক্ষমতা অর্জন করেছে। চীনের পারমাণবিক শক্তি সংস্থার একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়। বর্তমানে দেশটির 60টি চুল্লি সচল আছে এবং 36টি নির্মাণাধীন রয়েছে, যা বিশ্বে বর্তমানে নির্মাণাধীন মোট পারমাণবিক চুল্লির অর্ধেকেরও বেশি। 2030 সালের মধ্যে পারমাণবিক সক্ষমতায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদনকারী দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে চীন। 2040 সালের মধ্যে 200 গিগাওয়াট পারমাণবিক ক্ষমতা অর্জনের মাধ্যমে এই খাতে বৈশ্বিক নেতৃত্ব সুসংহত করার পরিকল্পনা করছে চীন। এছাড়া হরমুজ প্রণালীর কাছে ইরানি বিপ্লবী গার্ডের 30টিরও বেশি স্পিডবোটের মহড়া দিতে দেখা গিয়েছে। ট্রাম্প এর আগে দাবি করেছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের নৌবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, কিন্তু ট্রাম্পের এই কথার সাথে বাস্তবতা মিলছে না। প্রায় 30টি নৌবাহিনীর জাহাজ বা দ্রুতগামী স্পিডবোট একসাথে হরমুজ প্রণালীর 8 নটিক্যাল মাইলের মধ্যে পাহারা দিতে দেখা যাচ্ছে। এদিকে ইরানের সামরিক সক্ষমতা ধারণার চেয়েও বেশি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন। ইরানের সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রকাশ্য মন্তব্যের তুলনায় আরও বেশি বলে রয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্র। মার্কিন গোয়েন্দা সূত্রের মূল্যায়ন অনুযায়ী এপ্রিলের যুদ্ধবিরতির সময় ইরানের প্রায় অর্ধেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও লঞ্চ সিস্টেম অক্ষত ছিল। ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর প্রায় 60% সক্ষমতা টিকে আছে, যার মধ্যে দ্রুতগতির আক্রমণ নৌকা বা ফাস্ট অ্যাটাক বোট অন্তর্ভুক্ত। ইরানের নিয়মিত নৌবাহিনী বড় ক্ষতির মুখে পড়লেও বিপ্লবী গার্ডের ছোট নৌশক্তি এখনও আংশিকভাবে সক্রিয় রয়েছে। বিমান শক্তি উল্লেখযোগ্য দুর্বল হলেও ইরানের প্রায় 2/3 বিমান বাহিনী এখনও কার্যকর বলে বিবেচিত হচ্ছে। এই মূল্যায়ন ইঙ্গিত দিচ্ছে ইরান এখনও উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা ধরে রেখেছে, যা ভবিষ্যৎ সংঘাত বা কূটনৈতিক আলোচনায় বড় প্রভাব ফেলতে পারে, সূত্র সিএনএন। এদিকে ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে হরমুজ প্রণালী থেকে ইরানি মাইন অপসারণ করতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। মার্কিন কংগ্রেসকে এমনটাই জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হাউস আর্ম সার্ভিসেস কমিটিকে দেয়া এক গোপনীয় ব্রিফিংয়ে এই অনুমানটি জানানো হয়েছে, সূত্র ওয়াশিংটন পোস্ট। এদিকে ট্রাম্পের কথায় নারী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড থেকে রেহাই দিয়েছে ইরান, দাবি করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, খুবই ভালো খবর, আমি এইমাত্র জানতে পেরেছি যে ইরান আজ রাতে যে 8 জন নারী বিক্ষোভকারীকে ফাঁসি দিত তা স্থগিত করেছে। 4 জনকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে এবং 4 জনকে
1 মাসের কারাদণ্ড দেয়া হবে। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার অনুরোধকে ইরান এবং তার নেতারা সম্মান জানিয়ে পরিকল্পিত মৃত্যুদণ্ডটি বাতিল করেছে। আমরা ট্রাম্পের সেই টুইটটি আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে হরমুজ প্রণালীতে ইরান 2টি পণ্যবাহী জাহাজ জব্দ করার পর নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়া সত্ত্বেও পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে তারা এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার আশা করছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কর্মকর্তারা মনে করছেন কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে, সূত্র নিউ ইয়র্ক টাইমস। এছাড়া ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে জানিয়েছেন ইরানের একটি চুক্তিতে রাজি হওয়ার জন্য আগামী রোববারই শেষ সময়সীমা। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের কাছে সর্বশেষ সংবাদ। আমাদের চ্যানেলটি এবং সংবাদ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।